বর্তমান সময়ে এয়ারপডসের কথা উঠলেই সবার আগে মাথায় আসে ডিসপ্লে এয়ারপডস বা A9 প্রো এয়ারপডস। হ্যাঁ, এটা সত্য যে বাজেটের মধ্যে এগুলো ফিচার অনেক বেশি। তবে শুধু ফিচার দেখে কি একটা এয়ারপডস কেনা উচিত, নাকি আরো কিছু বিষয় মাথায় রাখা দরকার? আমার হাতে যে এয়ারপডসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কপি। গত ভিডিওতে আমরা A9 প্রো এয়ারপডস এর কেসের ভিতরে কি কি আছে সব গোপন রহস্য দেখে ফেলেছি। আর সেই ভিডিও শেষের দিকে আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে এর এয়ারবাডস গুলো খুলে আপনাদের দেখাবো। আজ আমরা A9 প্রো এয়ারবাডস এর ভেতরে কি আছে, কিভাবে কাজ করে, কোন কোন পার্টস ব্যবহার করা হয়েছে সবকিছু খুলে দেখবো পোস্টমর্টেম স্টাইলে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। এয়ারবাডস খোলার জন্য একটি চিমটা বা টুইজার নিয়েছি, প্লাস একটি ছুরি নিয়েছি। তবে এয়ারবাডস গুলো খুলতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একবার খুলে ফেললে আঠা ছাড়া শক্তভাবে লাগানো কঠিন। যেহেতু এটা একটা হালকা ডিভাইস, তাই সাবধানে খুলতে চেষ্টা করেছি যেন ভেঙে বা স্পিকারের তারগুলো ছুটে না যায়। ছোট হওয়াতে এটা খুব শক্তভাবে হাত দিয়ে ধরাও যাচ্ছিল না, তাই খুলতে বেশ সময় লেগেছে। খুলে ফেলার পর প্রথমে যে জিনিসটা দেখা গেল, সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে ব্যাটারি প্লাস স্পিকার ইউনিট। আর ভেতরে দেখতে পাচ্ছি একটি ছোট্ট সার্কিট, এটাকে বের করার চেষ্টা করব। মোটামুটি সবকিছু খুলে ফেললাম, চলুন এবার ভেতরে পার্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এয়ারবাডসে সাধারণত 25 থেকে 35 mAh এর ব্যাটারি থাকে। এটাতে ব্যবহার করা হয়েছে 30 mAh এর একটা ব্যাটারি। যেহেতু এটা কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট না, তাই এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে নির্দিষ্ট করে বলা সম্ভব না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালোই দিয়ে থাকে। তবে কিছুদিন ব্যবহার করার পর ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কমে যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো যদি এমনিতেই রেখে দেওয়া হয় কিছুদিনের জন্য, সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো আর চার্জ নেয় না। এই সমস্যা শুধু এয়ারবাডসেই না, এর যে কেস রয়েছে এর ভেতরে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেগুলোতেও এরকম সমস্যা হয়। এই বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমাদের আগের ভিডিও A9 প্রো এয়ারপডস এর কেসের পোস্টমর্টেমটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটি দেখলেই এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো যাই হোক, এই এয়ারবাডে ব্যবহার করা হয়েছে 13 mm ডায়নামিক ড্রাইভার ইউনিট। মার্কেটিং এ বড় ড্রাইভার শুনলে অনেকে খুশি হয়, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ড্রাইভার বড় হলেও কোয়ালিটি মিড লেভেল। বেশ ঠিক আছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা বেটার না, মানে ডিটেইলিং একটু কম। আপনি যদি মার্কেটে থাকা 800 থেকে 1000 টাকার মধ্যে নেকব্যান্ড অথবা ডিসপ্লেসার এয়ারপডস এর এয়ারবাডস গুলোর সাথে তুলনা করেন, সেক্ষেত্রে হিউজ পরিমাণে একটা ডিফারেন্স দেখতে পাবেন। এই বিষয়টা স্বাভাবিক, কেননা এই বাজেট রেঞ্জে টাচ ডিসপ্লে প্লাস বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে যদি হিসেব করা যায় তাহলে 800 থেকে 1000 টাকার মধ্যে এর থেকে বেটার কিছু কি আসলে পাওয়া সম্ভব বা আশা করা যায়? এই বিষয়টা আপনারা একটু কমেন্টে জানান। আজকের এই ভিডিওতে এই A9 প্রো এয়ারপডস সম্পর্কে ইনশাল্লাহ বাস্তব অভিজ্ঞতা থেকে বেশ কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। এই ড্রাইভার ইউনিটের সাথে খুব সাধারণ কপার কয়েল প্লাস প্লাস্টিক ডায়াফ্রাম ব্যবহার করা হয়েছে। চলুন এখন কথা বলি ছোট্ট পিসিবি বোর্ডের সাথে থাকা মেইন কম্পোনেন্ট গুলো নিয়ে। A9 প্রোতে সাধারণত ব্যবহার করা হয় JLAC 6369 অথবা AC6973 সিরিজের চিপসেট, যেগুলো নো নেম চাইনা ভ্যারিয়েন্ট। এর কাজ মূলত ব্লুটুথ কানেকশন, টাচ কন্ট্রোল, ব্যাটারি লেভেল ডিটেকশন আর অডিও প্রসেসিং করা। এই ধরনের চিপসেট সাধারণত ব্লুটুথ ভার্সন হয় 5.0 অথবা 5.1, কিন্তু আমরা বক্সের গায়ে দেখতে পাই 5.3 অথবা 5.4 দেওয়া থাকে। আর এই চিপসেটের অডিও প্রসেসিংও খুব বেসিক। এখানে কোনো হাই এন্ড অডিও ডিএসপি নেই, মানে শুধু বেসিক লেভেলের অডিও হ্যান্ডেলিং করে। আর এখানে রয়েছে টাচ সেন্সিটিভ প্যাড, মানে এয়ারবাডের গায়ে যেটা টাচ করলে প্লে পজ হয়, একই সাথে ANC ENC মোড অন অফ করা যায়। সেটা আসলে ক্যাপাসিটিভ টাচ সেন্সিটিভ লেয়ার। এর সেন্সরটা খুবই সেন্সিটিভ। সম্পূর্ণ মেটালের একটি টাচ সেন্সিটিভ প্যাড ব্যবহার করা হয়েছে। উপরে অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হচ্ছে এটা মাইক্রোফোন। মূলত মাইক্রোফোন লাগানো হয়েছে চিপসেটের উপরের দিকে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর চার্জিং এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে দুটি পিন, যেগুলো পিসিবির সাথে সরাসরি সোল্ডারিং করা। এগুলোকে মূলত গোল্ড কলার্ড চার্জিং পিন বলে। এই এয়ারবাডের ভেতর ছোট্ট একটি চুম্বক রয়েছে, যেটার কাজ হচ্ছে এই এয়ারবাডের যে কেস রয়েছে এর ভেতর যখন এয়ারবাড গুলো চার্জ দেওয়া হয়,
তখন সঠিক পজিশনে শক্তভাবে লেগে থাকে। চুম্বকটা ছোট হলেও বেশ পাওয়ারফুল, মানে অনেকে বলে না যে ছোট মরিচের ঝাল বেশি, বিষয়টা সেই রকম। এই পিসিবির অপর পাশে রয়েছে আরো বেশ কিছু কম্পোনেন্ট। এর ভেতর মাঝখানের দিকে যে সাদা সোনালী রঙের স্কোয়ার আকৃতির চিপসেটটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এইটা মূলত মাইক্রোকন্ট্রোলারকে টাইমিং বা ফ্রিকোয়েন্সি দেয়। আর এয়ারবাডের পেছনের দিকে ছোট কালো ফ্লেক্স অ্যান্টেনা দেয়া থাকে। সাধারণত এই এয়ারবাডের রেঞ্জ 8 থেকে 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। এয়ারবাডটি খুলে যা বুঝলাম, বাজেট রেঞ্জের মধ্যে এর ভালো দিকগুলো হচ্ছে বড় স্পিকার ইউনিট, ডিজাইনটা দেখতে বেশ প্রিমিয়াম, প্রাথমিক সাউন্ড আউটপুট বেশ ভালোই মনে হয়। মোট কথা বাজেট রেঞ্জে পারফরমেন্স একদম খারাপ না। তবে এই বাজেটেও বেশ কিছু জায়গায় এর কমতি রয়েছে, যেমন ব্যাটারি ক্যাপাসিটি এখানে ঠিক থাকলেও এয়ারবাডের কেসে কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি কম। আবার এয়ারবাডের সাথে কোনো এলইডি না থাকায় ফোনের সাথে কানেক্ট করতে গেলে কখনো কখনো কানেকশন সিস্টেমেও সমস্যা হয়। যদি কানেকশন না হয় সেক্ষেত্রে এয়ারবাড দেখে আপনি বুঝতে পারবেন না এটা কি অন আছে নাকি অফ আছে। তখন কানের সাথে লাগিয়ে এর টাচপ্যাডে টাচ করলে একটি সাউন্ড আসে, তখন বোঝা যায় এটি অন আছে। তবে অনেক ক্ষেত্রে বন্ধ থাকলেও এটা আসলে দেখে বোঝার উপায় থাকে না। যদিও কানেক্ট হওয়ার পর ডিসপ্লেতে এর কানেকশন সিস্টেমটা শো করে, কিন্তু কানেকশন না হলে সেক্ষেত্রে একটু সমস্যা পোহাতে হয়। চলুন এবার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের দেশে যারা কম বাজেটে বা মধ্যবিত্ত, তারা খুব আশা নিয়ে এই ধরনের গ্যাজেট বা এয়ারপডস কিনে। কারণ সবাই চায় কম দামে ভালো কিছু পেতে। এটা দোষ না, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হয় তখনই যখন বিজ্ঞাপনে দেখে মনে হয় আমরা কম বাজেটের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছি। আসলে কি বাস্তবে এত কম বাজেটের মধ্যে এএনসি প্লাস ইএনসি, লং ব্যাটারি, সুপার ব্যাচ, হাই কোয়ালিটির প্রোডাক্টের যে ডিমান্ডটা থাকে, এই ধরনের প্রোডাক্টে সবগুলো ফিচার কি আমরা একসাথে পেয়ে যাব? মোটেও কিন্তু বিষয়টা এমন না। হ্যাঁ, তারা বলে বা প্যাকেজের গায়ে লেখা থাকে বিষয়গুলো, বাট সবগুলো কিন্তু কাজের না। মানে মার্কেটিং একটা ট্রিক বলা যায় এটা। তাহলে বাজেট রেঞ্জের মধ্যে কোন প্রোডাক্টগুলো আপনি কিনতে পারেন? আমি এটা বলছি না যে কপি প্রোডাক্ট সবগুলো একদম বাজে, বিষয়টা এমন না। এই কপি প্রোডাক্টগুলোর মধ্যেও বেশ পার্থক্য রয়েছে। যেহেতু বর্তমান অনলাইন দুনিয়া, তো আপনি যে গ্যাজেটটাই কেনেন না কেন বা যে প্রোডাক্টটি কেনেন না কেন, আপনি অনলাইনে সার্চ করলে বিভিন্ন রিভিউ অথবা বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া আপনার ফ্রেন্ড সার্কেল কেউ যদি এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকে, সেক্ষেত্রে তাদের থেকে রিভিউ নিয়ে আপনি কিনে নিতে পারেন। তাছাড়া A9 Pro এর আপডেট কিছু ভার্সন রয়েছে, সেগুলো ইউজ করে দেখতে পারেন। মূলত মার্কেট প্লেসে বর্তমান কপি প্রোডাক্টের একদম ছড়াছড়ি, আপনি দেখে বুঝতেই পারবেন না কোনটা কপি আর কোনটা অরিজিনাল। কথাগুলো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমরা যেটুকু স্টক করেছিলাম তার মধ্যে 3টি প্রোডাক্টের সমস্যা হয়েছে। 3টির মধ্যে 2টারই মেন সমস্যা ব্যাটারিতে, মানে চার্জিং কেসে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিতে। আরটিতে ডিসপ্লেতে সমস্যা হয়েছিল। মূলত এরপর থেকে আমরা প্রোডাক্টগুলো আউট স্টক করে দিয়েছি, কারণ মানুষকে ভুল জিনিস বিক্রি করে লাভ হলে সেটা লাভ না। এই দামে ভালো কিছু অবশ্যই পাওয়া যায়, কিন্তু A9 Pro টাইপ ফ্ল্যাশি প্রোডাক্ট না। বাইরের লুক বা ডিসপ্লে দেখে A9 Pro কে অনেকেই চুজ করে। তো এটাই ছিল A9 Pro ইয়ারবাডস এর সম্পূর্ণ পোস্টমর্টেম এবং বিস্তারিত। কেস ও এয়ারবাডস দুটোই খুলে দেখলাম ভেতরে আসলে কি কি থাকে। আপনারা যদি চান ভবিষ্যতে আর একটা ব্র্যান্ডের এয়ারপডস খুলে এটার সাথে কম্পেয়ার করি, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও বলি, আমাদের উদ্দেশ্য শুধু প্রোডাক্টস বিক্রি না। আমরা চাই আমাদের ভিডিওগুলো দেখে আপনারা সত্যি আর তথ্যগুলো জানুন, দেন আপনারা সিদ্ধান্ত নিন সেই প্রোডাক্টটি আপনি কিনবেন কিনা। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। এই ধরনের ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এমএইচ গ্যাজেট ঘরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।